স্বপ্নধরা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে অনিশ্চয়তা কাটবে কবে। চারিদিকে একটা অনিশ্চয়তা নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। গত কিছুদিন ধরেই প্রশাসনে নানা ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। এটি নিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিরতাও কিন্তু তৈরি হয়েছে প্রশাসনের এই অস্থিরতা নিয়ে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখছি, বিশেষ করে নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলো যে ঠিক বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো এক ধরনের দূরত্ব আমরা দেখছি, আলোচনার পরেও সেই দূরত্বটা কমছে বলে মনে হচ্ছে না, এমন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে একটা কেমন যদি চারিদিক থেকে একটা অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব কিছু মিলে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং একটু রাজনীতিবিদদের এই বিষয়ে নিয়ে কি ভাবছেন তা জানার চেষ্টা করব। দুজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আছেন আলাউদ্দিন মোহাম্মদ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন, মানে একটা খুব শক্ত স্টেটমেন্ট বিএনপি দিল। নির্বাচন নিয়ে এই কয়েকদিন আগেই তো আলোচনা হলো, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বললেন। তারপরে যে নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্বটা কমছে না, মানে এবং বিএনপি এত বড় একটা স্টেটমেন্ট দিলে শক্ত অবস্থানে চলে যাচ্ছে বিএনপি, মানে ভবিষ্যৎটা কি কোন দিকে যাচ্ছে আসলে সব কিছু মিলে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সমালোচক আলাউদ্দিন মোহাম্মদকে শুভেচ্ছা। আসলে বিএনপি স্টেটমেন্টটা কেন দিল? কয়েকদিন আগে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে বিএনপি নেতৃবৃন্দের, তার আগের ঘটনা কি জানেন? 3-4 দিন ধরে বিএনপি যোগাযোগ করার চেষ্টা করেছিল, সময় দেন না। তারপরে একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তারপরে বিএনপিকে না, শুধু সব দলকে আস্তে আস্তে প্রথমে জামাত ইসলামকে দিল, এনসিপিকে দিল, পরবর্তী সময় দিন করলো। তার সংকট কাটার মতো কোনো ঘটনা ঘটেনি তো, আলোচনার কোনো রেজাল্ট নেই তো। আলোচনার পর একটা সুনির্দিষ্ট কোনো কিছু না বলে হুঙ্কার দেওয়া হচ্ছে, তো সেখানে সংকটটা আপনার কাটবে কীভাবে? আর আমরা তো ওই রকম শর্ত আমরা বলেছি, যদি রোজগার দেওয়া না হয় তাহলে আমাদের পক্ষে এটা সহায়তা করা সম্ভব হয় না, এই তো। এখন আমরা কেন এটা বলতেছি? আমাদের কাছে অনিশ্চিত মনে হচ্ছে নির্বাচন। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সব ব্যাপার নিয়ে ঐক্যমত হচ্ছে না, হবেও না, না হওয়ার কারণও আছে। এবং আরেকটা কথা আছে যে সমস্ত রাজনৈতিক দল যদি একমত না হয় তাহলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেটি কেমন ছিল আগে? আগে ছিল কোনো দল নিষিদ্ধ করার ক্ষেত্রে জাতীয় একমত না হলে হবে না, নির্বাচনের ক্ষেত্রে সব দল একমত না হয় তাহলে হবে না। নমুনা তো আমরা দেখছি। তার কারণ প্রধান উপদেষ্টা বলেছিলেন একসময়, বহুবার, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই, জনগণ সিদ্ধান্ত নেবে বা আওয়ামী লীগেরা সিদ্ধান্ত নেবে। এবং বিদেশি চাপও মনে ছিল, যে কথাগুলি হয়তো বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় হলো তো, নিষিদ্ধ হয়েছে না, আমরা সমর্থন করেছি, আমরাও চেয়েছিলাম যে কোর্টের মাধ্যমে হোক, যেন আর ফিরে আসতে না পারে। গেল, এখন ধরেন নির্বাচনের ডেট ঘোষণা করলো, একটা নির্বাচন রোডম্যাপ ঘোষণা করলো। কিছু কিছু দল বললো যে নির্বাচন আমরা চাই না, তখন সরকার কী করবে? তখন সরকার যেটা আন্তর্জাতিক চাপ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, তার সত্ত্বেও নিষিদ্ধ করতে হলো বাস্তবতার কারণে, সবাই আমরা চেয়েছি। এখন আবার যদি জাতীয় ঐক্যমত তৈরি না হয় নির্বাচনের ক্ষেত্রে, তাহলে কী হবে? অনিশ্চিত হলো না? সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ আমরা নির্বাচন করবো, কেন করবো না। আচ্ছা, তো এখন সরকার যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিবে ততক্ষণ পর্যন্ত তো আমরা একটা কথা বলতেই থাকবো, বলা তো আমাদের উচিত। আচ্ছা, আমি এইখানে একটা, আপনারা বিএনপি বলছে যে যদি নির্বাচন রোডম্যাপ না দেয় তাহলে সহযোগিতা করা, মানে ভাবতে হবে যে সহযোগিতা করবে কিনা। এখন যে পরিস্থিতি দেখতে পাই সব কিছু মিলে, বিএনপি কি আসলেই সরকারকে সহযোগিতা করার অবস্থায় আছে? বা 100% সহায়তা করছে, আমরা তো কোনোভাবে বাধা দিচ্ছি না। সরকার যা ইচ্ছা যা করা তাই করতেছে। আমরা কি তার প্রতিবাদ করেছি? কোনো আমরা কি তার প্রতিবাদে একটা স্টেটমেন্ট দিয়েছি? আমরা কি তার প্রতিবাদ মিছিল করেছি? তার প্রতিবাদে একদিন হরতাল ডেকেছি? ইশরাকের ব্যাপারে তো আপনারা ইশরাকের তো অন্যায় করছে তো। আচ্ছা, আপনি চিটাং, আপনি কোর্ট চিটাং আপনার লোকের সাদাত হোসেন শুনি
শপথ নিলেন, নির্বাচন কমিশন গেজেটভুক্ত করলো, এখানে নির্বাচন কমিশন গেজেটভুক্ত করেছে এবং কোর্ট শপথ পালন বলেছে। তারপর সংকট যারা সৃষ্টি করছে সেই সংকটের কারণে এটা সৃষ্টি হয়েছিল। এখন তো সংকট কাটেনি। যে এই বিষয়টা আমি নিশ্চয়ই আলোচনা করবো। আমি তো আলাদুল মোহাম্মদ আপনার কাছে আসতে চাই, যদি নির্বাচন নিয়ে কথাটা বলছি, বিএনপি স্টেটমেন্টে এরকম দিল, আপনার কাছে কি মনে হচ্ছে যে রাজনীতি বা বিএনপির মতো একটা বড় দল কি ধীরে ধীরে সরকারের সাথে একটা বড় ধরনের একটা মানে ব্যবধান তৈরি হচ্ছে কিনা? আগে যে একদিন ঐক্য ছিল, মতানৈক্য ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে সরকারের সাথে বিএনপির আগে এক ধরনের ঐক্য ছিল এবং একটা নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, বিএনপিকে আমরা শুরুতেই দেখে আসছি যে তারা মূলত নির্বাচন কেন্দ্রিক একটা চাপ সরকারকে দিচ্ছেন। মূলত তখন যেটা করেছিলেন তারা একটি সময় বেঁধে দিয়েছিলেন যে ঠিক আছে আপনারা 1 বছর 18 মাস কিংবা সরকার যে সময় দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুন, এই সময়টার উপরে তারা আস্থা রেখেছেন। এখন সরকার যেহেতু সময় দিয়েছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর এবং বেশি সংস্কার হলে জুন পর্যন্ত যেতে পারে, তো ওনারা কিন্তু মূলত সরকারের দুইটা পয়েন্টের একটা পয়েন্ট করে পিক করেছেন, যেহেতু এটা ওনাদের রাজনৈতিক যেই আপনার চাওয়া আছে সেটার সাথে যাচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো এটা খুব কনসিস্টেন্ট এবং এই চাওয়াটা, কিন্তু মূল জায়গাটা হলো যে আসলে এনসিপি এই ব্যাপারে কি ভাবছে আমরা যদি সেটা দেখি, কারণ বিএনপিকে নিয়ে আলোচনার জন্য হাবিব উপস্থিত আছেন। আমরা মূলত চাচ্ছি যে এখানে সংস্কার, বিচার এবং নির্বাচন 3টা রোডম্যাপ দেওয়া হোক। মূলত সরকার কি করতে চাচ্ছে এটা জাতির জানার অধিকার আছে, রাজনীতিবিদদের জানার অধিকার আছে, ব্যবসায়ীদের জানার অধিকার আছে, বিনিয়োগকারীদের জানার অধিকার আছে, সবারই। এখন এই জায়গায় আমরা যদি বলি যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন হবে, এটা আমরা আরও 6 মাস ধরে শুনছি, কিন্তু আমাদের যে জিনিসটা আসলে জানা দরকার যে সংস্কার যেই জায়গাগুলোতে আসলে ঐক্যমত হবে না সেই জায়গাগুলো সরকার কিভাবে ঐক্যমত করার জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি হাবিব ভাই যে জিনিসটা বলছেন আমি এটার সাথে পার্শিয়ালি একমত যে সরকার কিছু জায়গায় চাপ দিয়ে করে ফেলতে হবে, সবসময় ঐক্যমতের জন্য ওয়েট করলে হয়তো বা করতে পারবেন না। তবে এখানে একটা ঝুঁকির জায়গা হলো যে আমরা আগেও দেখেছি যখন কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু করেন এবং এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। মূলত জাতীয় ঐক্যমতের কথা বারবার বলা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে, মূল কারণটা হলো পরবর্তীতে যে সরকার দায়িত্ব গ্রহণ করবেন তারা যাতে এই ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত আর আপনার উল্টে না দিতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আসলে এখানে ঐক্যমত্যের ব্যাপারটা আসছে। না হলে আমরা আজকে যে দেখেছি সমকালে গতকাল একটা রিপোর্ট এসেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন এই রিপোর্টের মধ্যে যে প্রধানমন্ত্রী 2 বার নির্বাচিত হতে পারবে কিনা, তারপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না, উচ্চকক্ষে সমানুপাতিক আপনার সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট নেওয়া হবে, পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ, এরকম অনেকগুলো জায়গা আমরা দেখেছি যে বিএনপি একটা জায়গায় একমত হয়েছে। যেটা একমত হয়েছে সেটা হলো রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ। তো এই বিষয়টা দেখি 3টা দল একমত হয়েছে, আর এইটা ছাড়া বাকি কোনো বিষয়ে আসলে 3টা দল একমত হয় নাই। হ্যাঁ, তবে এখানে আসার কথা হলো যে এনসিপি এবং বিএনপি 2টা জায়গায় আবার একমত হয়েছে, যেখানে জামাত ইসলামে একমত হয় নাই। সেগুলো নিম্নকক্ষে আমরাও সংখ্যানুপাতিক চাচ্ছি না, সেক্ষেত্রে আপনার বিএনপির সংখ্যানুপাতিক চাচ্ছে না। এটা একটা বিএনপির জন্য একটা সুখবর হতে পারে। পাশাপাশি আমরা এই যে একটা বিভেদ এই সংস্কারকে ঘিরে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কিন্তু বিএনপির 31 দফার যেই আপনার রূপরেখা সংস্কারের সেখানেই আছে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, কিন্তু প্রক্রিয়াগত যে জায়গায় এটা আটকে গিয়েছে সেটা হলো যে বিএনপির দাবি হলো তারা নির্বাচিত সংসদে গিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সেটা করবে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু 31 দফা রচিত হয়েছিল গণঅভ্যুত্থানের পূর্বে একটি স্বাভাবিক সময়ে, তখন কিন্তু আর গণঅভ্যুত্থানের বাস্তবতা ছিল না, তখন ছাত্র জনতা কিংবা এনসিপির নেতৃত্ব যারা আছে তারাও কিন্তু সিনে ছিল না, তখন মূলত সিনারিওতে ছিল বিএনপি ছিল, যদি আমরা আরেকটু ব্রড করে চিন্তা করি জামাত ছিল আপনার, যারা পরবর্তীতে ক্ষমতা আসতে পারেন, দলের আপনার গণতন্ত্রের প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসতে পারেন। এক্ষেত্রে গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু স্টেক হোল্ডার বেড়ে গিয়েছে বলতে আমরা বলবো যে পুরো তরুণ প্রজন্ম একটা জায়গায় আসছে এবং আমরা জুলাইয়ের পরের যে দেয়াল লিখন দেখি এখানে সংস্কারের পক্ষে একটা বড় ম্যান্ডেট তারা দিয়েছে। এই সরকারকেও সংস্কারের জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই অবস্থায় বিএনপি যদি আপনার পরবর্তী সংসদে যেই সংস্কারটা আনয়ন করবেন তারা যদি একটু চিন্তাভাবনা করে এই সময়ের ভিতরে এটা করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী সংসদে তাদের কাজও কিন্তু কমে যাবে, তারা আরও ফরওয়ার্ড লুকিং কাজ করতে পারবেন। তো এই জায়গাটা আমার মনে হয়
যদি দল হিসেবে বিএনপি এখন সারা দেশেই সুন্দর প্রোগ্রাম করছে, তারুণ্যের সমাবেশ করছেন, আলাপ আলোচনা করছেন, বুদ্ধিবৃত্তিক কাজ করছেন, এটা খুবই আশান্বিত হওয়ার মতো খবর। আমরা শুধু এই জায়গায় যদি একটা আহ্বান জানাতে পারি, যেহেতু আমরা সংস্কারবাদী, আমরা আসলে বলতে পারেন সংস্কারপন্থী, যেটা একসময় গালি ছিল সংস্কারপন্থী, মূলত এনসিপি রাজনীতিটাই রিফর্মিস্ট পলিটিক্স। সেই জায়গায় আমরা আহ্বান জানাবো যে এই ঐক্যমত্যের জায়গাগুলোর যে বাধা আছে, আমরা বিশ্বাস করি বিএনপি এই জায়গাগুলোতে একমত। শুধুমাত্র পদ্ধতিগতভাবে তারা নিজেদের সংসদে যেটা করতে চাচ্ছেন সেটা একটু রেট্রোস্পেক্টিভ ওয়েতে পিছনে টেনে আনলেই কিন্তু ঐক্যমত হয়ে যায়। আপনি যতটা ইতিবাচকভাবে বলছেন যে এই সংস্কারের ক্ষেত্রে বিএনপি এবং অন্য দলগুলো প্রায় কাছাকাছি মতামতে চলে এসে, আমি যদি সমকালের আপনি রিপোর্টটি বললেন, সেখানে যে তারা একটি দিয়েছে, গ্রাফ করেছে, সেখানে 13টি সংস্কারের কথা, মূল সংস্কারের কথা লিখেছে, এর মধ্যে মাত্র 2টিতে বিএনপি এবং অন্যান্য দলগুলো একমত হয়েছে এবং বাকি 11টিতে বিএনপি অন্য দলগুলোর সঙ্গে একমত হয়। এখানে উল্লেখ করতে হবে এই 13টি কিন্তু মৌলিক সংস্কার। আমরা কিন্তু বারবার বলছি যে বিএনপি এমন না যে 13টার মধ্যে একটা একমত হয়েছে, বাকি অনেক কিছুতে বিএনপি একমত হচ্ছে না। বিএনপি অনেক সংস্কারে একমত হয়েছে এবং সরকারকে অনেক জায়গায় গ্রিন কার্ড দিয়ে দিয়েছে, তারা তাদের মতো সংস্কার বাস্তবায়ন করতে পারেন। কিন্তু যেই জায়গায় সে খটকা লেগেছে বাংলাদেশের যে ডাইনাস্টিক পলিটিক্স, এবং বারবার আমরা দেখেছি জনগণ একটা দ্বিদলীয় বৃত্তে চলে যায়, যেই কারণে ইভেন দ্বিদলীয় না, শুধু দলগুলো দেখা যায় বিশেষ কিছু পরিবার, বিশেষ কিছু ব্যক্তির হাতে কক্ষিগত হয়ে পড়ে। সেই জায়গার সংস্কারটা কিন্তু মূলত মৌলিক সংস্কার, যেই জায়গায় আসলে বিএনপি অন্যান্য দলগুলোর সাথে একটা এখানে একটু হাবিব আপনার কাছে যাই, এই সংস্কারের মৌলিক সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হচ্ছে, এই ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। আপনার কাছে মনে হচ্ছে এই সংস্কার প্রক্রিয়া এটাই আবার সামনের দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদটা আরো বড় করতে পারে কিনা, এই আশঙ্কা করেন কিনা? শুনেন, সংস্কার তো একটা চলমান পদ্ধতি, সামনে অনেক জিনিস আসবে, সেগুলো আপনার সংস্কার হয়তো করতে হতে পারে। এখন মোটা দাগে যেটা, যে আপাতত একমত হয়ে এক জায়গায় এসে একটা জায়গায় পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা মূল 2-3টা হলেই হয়। একটা হলো যে 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না পরপর। তারপরে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, যেটা আগে ছিল না। আর 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। তাহলে আর এখানে ফ্যাসিস্ট হওয়ার কারো সুযোগ থাকবে না। যেই ক্ষমতায় যাবে তাকে 5 বছর জনগণের সেবা করতে হবে। তাকে এমপি থেকে ইলেকশন করতে পারবে, মন্ত্রী ইলেকশন করতে পারবে না বিগত সময়ের মতো। অতএব তাহলে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকলো না। আগেও ছিল, তারপরে তো না, ফ্যাসিস্ট হতে পারে নাই, যে কারণে ক্ষমতা পরিবর্তন পরপর থেকে আসতে পারে নাই। তৎপরে বিধান উঠাই দেওয়ার পরে পরপর আসে, তো ভোটই তো সেখানে হয়নি। না, পরে তো বাতিল হয়ে গেল, মানে বাতিল তো বাতিল হয়নি তো, তত্ত্ব ছিলই। আওয়ামী লীগ ওইটাকে ধাপা চাপা দিয়ে রেখে, সেই সুযোগ থাকে, তাহলে ধাপা চাপা দিয়ে রেখে তারা নিজেরা নির্বাচন করে নিয়েছে, যেটা অন্যায় করেছে তারা। তো ওই রকম অবস্থা, আইসিইউতে 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস থাকে, তারপরে জ্ঞান ফিরে আসে। তো আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে আইসিইউতে রেখে দিয়েছিল বিগত সরকার, তারপরে সে এই সরকার পরিবর্তনের পরে আইসিইউ থেকে বের করে নিয়ে আসছে, এখন একটা পর্দা আছে। আর এই যে কোর্ট কাছার যে অনিয়মগুলি হয়েছে, অনিয়মের প্রথম শিকার হয়েছিল দেশরত্ন বেগম খালেদা জিয়া, অভিনয় কারণে সাজা, তারেক রহমান, ডাক্তার জুবাদের। আমি নিজেও অন্যায়ের সাজায়, আমি সর্বপ্রথম বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি, সাজা নিয়ে আমি কারাগারে, 2টা মামলার সাজা নিয়ে বাংলাদেশে আমি প্রথম কারাগারে গেছি। ম্যাডাম খালেদা জিয়া গেছেন সেটা আলাদা কথা, তারপরে আমি সর্বপ্রথম গেছি। এখন সেই জায়গাটা বিচারকদের স্বাধীনতা দেওয়া হয়েছে কি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে, যেটা শহীদ রাষ্ট্র জিয়া রহমান করেছিল, এটা সংসদের কাছে ছিল, সেখান থেকে নিয়ে আসছিলেন উনি। এখানেও আবার 21 দফার মধ্যে আছে। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে যখন নির্বাচন বিচারকেরা নিয়োগ পাবেন এবং তারা অপসারণ করলে তাদের মাধ্যমেই হবেন, অতএব তার কোনো ভয় থাকলো না। তাহলে এবার এই 2-3টা দিন মোটা দাগে যদি করা যায়, তাই একটা নিশ্চয়তার দিকে আসা যায়। আর আমাদের একটি অনেক কিছু আছে, যেমন এই যে অর্থ পাচার, তারপরে আপনার কৃষকদের কথা আছে, ছাত্রদের কথা আছে, বেকারদের কথা আছে, সাম্যের কথা আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, স্বাস্থ্যের, অনেকগুলি আসছে। এই 2-3টা কাজ হলেই, আর ফ্যাসিস্ট না হতে পারলেই সেই সরকারের পক্ষে দেশ পরিচালনা করলে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয় না, যদি বোঝে। প্রশাসন তো তখন একমুখী হয়ে যায়। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক বিধান জোর করে
রেখে দিয়ে তারা যখন নিজের অধীন নির্বাচন, তখন সব বলেই নির্বাচন তো আওয়ামী লীগই জিতবে। কিন্তু হাবিব ভাই, আওয়ামী লীগের নির্বাচন জিতবে, সেই কারণে প্রশাসন অত আওয়ামী ঘরানা হয়েছিল। নিজে আশ্বস্ত হতে চাই যে আসলে যে সংস্কারের কথা বলছেন, বা আপনার দুজনই সংস্কারের কথা বলছিলেন, মানে আপনার কি মনে হয় যে সংস্কারের এখন যে অবস্থায় আছে সংস্কার এবং ঐক্যমত কমিশনের আলোচনা, মানে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত আসলে একমত হইতে পারবে এই সংস্কার না? আমার কথা কিছু কিছু তো একমত হতেই হবে, উপায় নেই তো, এটা মানুষের চাহিদা। তো আপনি ধরেন ফ্যাসিস্ট সরকারের এই যে নির্মম নির্যাতন অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের প্রায় 2,500 শহীদ হলো, এটার বিষয়ে সবাই কেউ এই বিচার না চাওয়ার মধ্যে কেউ নেই, প্রত্যেকে চাইতে হবে, ওরা ছাড়া 14 জাতবাড়ি ছাড়া। তারপরে কিছু সংস্কার, এটা আমাদের আচ্ছা এইটা প্রত্যেকে আমরা সবাই চাই। তো এখন কিছু জিনিস তো আমরা একমত হবই, তারপরে আর ভিতরে যে জিনিসগুলি আছে সে দেশ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে চলা শুরু করে তাহলে অটোমেটিক্যালি সেগুলি সামনে চলে আসবে। আপনার এখানে কতগুলো জিনিস আপনার ধরেন আগে একটা জিনিস ছিল, এখন সেই জিনিসটা ধামা চাপা পড়েছে। যেমন আওয়ামী লীগের যে সময়টা ছিল এবং ছিল, এটা আমিও ওটা খারাপভাবে দেখি না। যেমন একটা দেশ, আমাদের দেশ, যেমন এনসিপির মাহফুজ একটা বক্তব্য দিয়েছিল, খুব ক্লিয়ার বক্তব্য, যে বাংলাদেশের স্বাধীনতা যারা মানবে না, স্বাধীনতাকে সমর্থন করবে না, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে, তাদের সাথে তাদের ব্যাপারে আমাদের হিসাব থাকতে হবে। মাহফুজ উপদেষ্টা এনসিপির না, উনি উপদেষ্টা যাই হোক আর কি, সমর্থক পরে হয়তো ইয়ে হবে না, এটা নিয়ে আবার উনি পরে বিবৃতি দিয়েছেন, পরে বিবৃতি আছে না, এখন তো নাইতে যখন ইয়ে ছিল সরকারি ছিল তখন তারা বলছে নাইতে আমাদের কেউ না, আলটিমেটলি তারা এক জায়গায় যাবে, তাদের একই সাথে তারা ইয়ে, ওই একটা বক্তব্য আমি কি সমর্থন করেছিলাম। এটা তো একটা মেজর একটা জিনিস। যেমন জামাত ইসলাম একটা শফিক, এখন এই কথা বলার কোনো দরকার ছিল না। মাঝখানে আরেকজন বললো, হে আল্লাহ, মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দেন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল 71 সালে, মানে 71 সালে আমরা মুসলমানদের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা পাপ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, পরে অবশ্য প্রত্যাহার করে নিয়েছিল। ডাক্তার শফিক সাহেব কী বললেন, আমরা মুক্তিযুদ্ধে যাইনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তাহলে কী হলো? এক পাকিস্তান রাখতে চাওয়াটা কত অপরাধ! এই যে 71 সালে যে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, এই যে নির্যাতন হলো, বাড়িঘর জ্বালানো পোড়ানো হলো, তারে বুদ্ধিজীবীরা হত্যা হলো, এক পাকিস্তানে রাখতে ছিল, তাই তো এই কাজগুলি করেছে, তারাই সহায়তা করেছে। এই কথাটা বলা, এই মুহূর্তে বলা, তাহলে এই দেশের মানুষকে চিন্তা করতে হবে। তাহলে এক পাকিস্তান চাওয়া মানে বাংলাদেশ চায়নি। এখনও তারা শহীদ মিনারও যায় না, ইতেও যায় না, কি বলে জাতীয় স্মৃতিসৌধে যায় না। এটা একটা মেজর ব্যাপার। কিন্তু আজকে আওয়ামী লীগ যেমন একটা অপরাধ করেছে, একটা একেবারে মানে গণহত্যাকারী একটা দল, 71 সাল একটা গণহত্যা হয়েছে বাংলাদেশ এইতে, এর চেয়ে আরও অনেক অনেক গুণ বেশি। সেটাকে যারা সমর্থন করে, হত্যাকারীকে এক পাকিস্তান চাওয়ার মধ্যে গণহত্যাকে সহায়তা করা হলো, সমর্থন করা হলো, এই ব্যাপারে তো আমাদের পরিষ্কার বক্তব্য থাকা উচিত। এনসিপির 71 নিয়ে অবস্থান বা এটা নিয়ে কি আপনি ক্লিয়ার এবং আপনি কি সন্তুষ্ট এনসিপির? ওই বক্তব্যটা ক্লিয়ার বক্তব্য। তো মাহবুব যদি এনসিপিতে আসে তাও ওই বক্তব্য সমর্থন করি, সরকার থেকে যেটা বলছে সেটাকে আমরা সমর্থন করি। তো এটা আমার বাংলাদেশের অস্তিত্ব, এটা আমার অস্তিত্ব। আমি মুক্তিযুদ্ধ আমার ছেলে খেলার জিনিস না। আজকে আপনারা ভাবতে পারেন যে মুক্তিযুদ্ধ কিছুই না, যারা ওই জিনিসটা দেখে না, আমরা তো দেখেছি, আমরা তো মুক্তিযুদ্ধ গিয়েছি, সেই কষ্ট আর সেই নির্যাতন, এটাকে ভোলার জিনিস? পৃথিবীর ইতিহাসে এত বড় নারকীয় কাণ্ড পৃথিবীর কোথায় ঘটেছে বলুন তো? সেটাকে আমি বলতেছি 71-এ আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা এমন কিছু না, এটা এমন কিছু না, আপনি চিন্তা করতে পারা যায় এটা কত বড় কথা। এই বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে এই কথাটা সহ্য করা, এটা কত কঠিন জিনিস না। আর মোহাম্মদ, আপনি কিন্তু মন্তব্য করবেন কিনা? হ্যাঁ, এখানে একটা বিষয়, সংস্কার নিয়ে একটা ছোট্ট বিষয় হলো যে হাবিব ভাই যেটা বলেন, আইসিইউ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে, এবং সেটার মাধ্যমে একটা গণতন্ত্র উত্তরণ যেতে পারে। তো আমাদের একটা জায়গা হলো যে আমরা আইসিইউ থেকে বের করে নিয়ে আসবো ঠিকই, তারপর আমরা এমনভাবে হিলিং করতে চাই যাতে আমরা দৌড়াতে পারি। তো এই সংস্কার অনেকগুলো জায়গা আছে, আইসিইউ থেকে বের হয়ে এসেও খুব দুর্বলভাবে গণতন্ত্র চলবে। আর আমরা যেটা চাচ্ছি, আমরা আসলে দুর্বল এই অল্পতেই ছাড় দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে না, আইসিইউতে দীর্ঘদিন ছিল, বের হয়ে আসলে প্রকৃত সুস্থ হয়ে বের হয়ে আসুক। দ্বিতীয়ত হলো যে 71 নিয়ে আপনি যে প্রশ্নটা হাবিব ভাইকে বলেছেন যে উনি কনভিন্সড কিনা এনসিপির অবস্থান নিয়ে, আমরা যখন দল ঘোষণা করি, আমরা সেক্ষেত্রে দলের ঘোষণাপত্র দিয়েছিলাম। আপনি যদি ঘোষণাপত্র তাকান, সেখানে আমরা 1947 আমরা যে ভূখণ্ডে এখন বসবাস করছি, 47 থেকে 71, 71 থেকে আমরা 24, আমরা 3টি ঘটনাকে আমরা একটা মাইলস্টোন হিসেবে এই জনপদের মানুষের চিন্তা করেছিলাম, আমরা একটা ঘোষণা দিয়েছি।
দ্বিতীয়ত আমরা বারবার আমরা যখনই আপনার ইভেন 16 ডিসেম্বর উদযাপন করেছিলাম, তারপর আমরা যখন 26শে মার্চ, প্রতিটা ঘটনায় আমরা বারবার বলছি যে 71 ইজ কি বলে এটাকে, এটা মীমাংসিত। আনকম্প্রোমাইজিং। হ্যাঁ, এটা নিয়ে আসলে কোনো কথা চলবে না। 71 এই দেশের জন্মের আপনার এটা একটা জন্মদাগ। এই 71-এর মাধ্যমে দেশের জন্ম হয়েছে। আর 24কে আমরা মূলত 71-এর ধারাবাহিকতা মনে করি, কারণ 71-এ যে স্বাধীনতাটা অর্জিত হয়েছিল, আমাদের পূর্বপুরুষদের, এখানে হাবিব ভাই উপস্থিত আছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের যেই অকাতর দানের মাধ্যমে, তাদের আত্মদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছিল, এই স্বাধীনতাটাকে আমরা পুনরায়, যেহেতু স্বাধীনতাটা পার্শ্ববর্তী একটি দেশ এবং বাংলাদেশের একটি ফ্যাসিস্ট শক্তির কাছে কুক্ষিগত হয়ে পড়েছিল, সেটাকে পুনরুদ্ধার করেছে 24-এর তরুণরা। সো আমরা কখনোই 71 নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, দলগতভাবে নেই, আমাদের কোনো নেতৃত্বের মাঝেও নেই। আরেকটা বিষয় হলো যে এখানে যেই বিষয়টা যদি আপনি বলেন যে ধরুন জামাত ইসলামী তাদের যে অবস্থানটা কী ছিল, আমরা মনে করি যে যখন 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র হয়ে যায়, তখন একটি জনপদ, একটি রাষ্ট্র অথবা একটি মানে জনগোষ্ঠী সশস্ত্র সংগ্রামের জন্য স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে সেক্ষেত্রে আপনার সরকার গঠন করে সরকার প্রবাসে চলে যায়। এটার মাধ্যমে ইতিমধ্যেই আপনার পাকিস্তানের লেজিটিমেসি চলে যায়, নতুন দেশের লেজিটিমেসি তৈরি হয়। এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, 3 আগস্টে যখন এক দফা ঘোষণা করা হয়, এক দফা ঘোষণার মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা স্পষ্টত বিভাজন চলে আসে। আপনি কি এক দফার পক্ষে, নতুন রাজনীতির পক্ষে, এই ফেসিবাদের পতনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, নাকি আপনি এক দফাকে প্রতিহত করবেন? আমরা কিন্তু তাই দেখেছি, এক দফা ঘোষণার পরপর বাংলাদেশ আসলে 2 ভাগে ভাগ হয়ে যায়। বিভিন্ন জায়গায় মেরে আপনার লাশ করে ড্রেনে আপনার ফেলে রেখে দেয়, সিরাজগঞ্জে, বিভিন্ন জায়গায়। তো আমরা 71-এর ব্যাপারটা বলি যে 10 এপ্রিলের আগ পর্যন্ত যে যে অবস্থান নেক না কেন, যখন একটি বিপ্লবী শক্তি আপনার স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে দিয়েছে, ঘোষণাপত্রের পর সরকার গঠন করেছে, সেক্ষেত্রে আসলে আর এইভাবে যে আমরা তখন অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম এই বলে একটা গণহত্যার অংশীদার হওয়ার এই অজুহাতকে আসলে কোনোভাবে মানা যায় না। একজন ফোনে দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মুক্তার বলছিলাম, বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমি দুইজনের কাছে আমার প্রশ্ন। জি। সেটা হচ্ছে কি যে আপনার হলো, আমি সরকার দলীয় সরকার বাদে আমি 2টা সরকার দেখছি। একটা হচ্ছে জরুরি আইনের সরকার, বর্তমান হচ্ছে অন্তর্বর্তী সরকার। 2টা সরকার, ওই সরকার যখন ছিল 2 বছর ছিল, ওই 2 বছর আমরা দেখেছি বা আমরা দেশের মধ্যে দেখছি, আজকেও আমরা দেখছি, 10 মাস হলে দেখতেছি। স্টুডিওতে আবার অনেক টাইমই শুনি যে সরকারটা দুর্বল সরকার। দুর্বল সরকার দিয়ে এই নির্বাচন করা কতটুকু সম্ভব হবে, এটা আমার কাছে নিজের কাছে একটু। ধন্যবাদ। দুর্বল সরকার দিয়ে এই নির্বাচন কতটা সম্ভব হবে এটা জানতে চাইছেন। আরেকজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি শাহজাহান সাহেব বলেন। আমার প্রশ্ন সম্মানিত অতিথির কাছে, দেশের বিদ্যমান অস্থিরতার জন্য আমরা সবাই, সরকার, রাজনৈতিক দল বা আদার্স, প্রথম জনগণ, আমরা তো চুপ, সবাই কম বেশি দায়ী নয় কি? সবাই আচ্ছা, A to Z। জি জি হাবিব সাহেব আপনার কাছে জিজ্ঞেস করি। তিনি বলছেন যে এই দুর্বল, তিনি সরকারকে দুর্বল সরকার বলছে দুর্বল সরকারের মাধ্যমে কি একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব? না, সরকার যত দুর্বলই হোক না কেন, সরকার কাজকর্ম তো চালাচ্ছে, নির্বাচন চালাতে কোনো সমস্যা নেই। তো এই নির্বাচন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এই কারণে এখানে তো এমপি মন্ত্রী নেই। বিগত নির্বাচনগুলি সমস্যা হয়েছে যেখানে এমপি মন্ত্রী নিজেরা থেকে নির্বাচন করেছে, এর কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, না বিএনপি, না এনসিপি, না কেউই তো না। অতএব এখানে আমাদের মানসিকতাটা যদি ঠিক থাকে, আমি মনে করি এই মানসিকতা ঠিক রাখার জন্য তিনটা কাজ করতে হবে নির্বাচন সুষ্ঠু করার জন্য। একটা হলো, প্রথম থাকবে 1 নম্বর, যে নির্বাচনের মাঠে কেউ যদি কারোর মিছিলে হামলা করে, পোস্টার ছিঁড়ে ফেলে, অফিস পুড়িয়ে দেয়, অফিস জ্বালিয়ে দেয়, ভেঙে ফেলে, তাহলে প্রমাণ সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল, তাহলে আর কেউ ওই দিকে পাওয়াবে না। নির্বাচনের দিন কেউ ভোট সিল মারে, ব্যালটে সিল মারে, টাকা পয়সা অবৈধভাবে দিয়ে যদি কারচুপিকে নির্বাচন করতে থাকে, ধরা পড়ে, টাকা পয়সা নিয়ে এবং সিল মারা, প্রার্থিতা বাতিল। আর এরপরেও একটা থাকলো যে এইটা চোখের আড়ালেও যদি অন্যভাবে তার কিছু করে থাকে, সেখানে বলা থাকবে যে যদি প্রতিমান হয় বা দৃষ্টি যদি বাস্তবতা সেখান থেকে থাকে যে কারচুপি অন্যায়ভাবে সে নির্বাচিত হয়েছে, তাহলে তার এমপিসি বাতিল।
তাহলে আর কেউ এই অন্যায়গুলো করতে যাবে না। আচ্ছা, আমি একটা বিষয়, এই নির্বাচন নিয়ে যে কথা বলছিলাম, শেষের দিকে চলে, নির্বাচনে খুব একটা আলোচনা করবো না আর। সেটা হচ্ছে যে আপনারা বেশ মজার একটা বিষয়, সেটা হচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাইছে। এনসিপি বলছে যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ করার পর বা এটা একটা সিদ্ধান্ত আসার পর তারা নির্বাচনের দিকে যাবে। বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু বিএনপি নির্বাচনী প্রচারণা বা এমন কিছু দেখছি না। কিন্তু এনসিপির কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এনসিপির যারা আছেন তারা কিন্তু আবার নির্বাচনী প্রচারণায় এলাকায় এলাকায় যাচ্ছেন এবং তারা বেশ নির্বাচনী প্রচারণায় মোটামুটি নেমে গেছেন দেখা যাচ্ছে। মানে এই ব্যাপারটিকে না, এই ব্যাপারটাই বলি, আমরা বিএনপি আমরা আমাদের প্রার্থী কিন্তু ঘোষণা করি নাই। আমরা নির্বাচন চাচ্ছি ডিসেম্বরের মধ্যে, আমরা প্রার্থী ঘোষণা করিনি। কিন্তু জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের পর, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগামী বছর হলে তার কোনো আপত্তি নেই। অথচ তাদের সব আসনে প্রার্থী, এইটা জাতির সাথে এটা তামাশা না? আমি নির্বাচন চাচ্ছি, আমার দল প্রার্থী ঘোষণা করলো না, আর জামাত ইসলামের নির্বাচন চাচ্ছে না, নির্বাচন বিরোধিতা করতেছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জাতি কি দেখতেছে না এইগুলো? এই যে কি বলে দ্বিচারিতা, এই জিনিসগুলি আসলে ভালো না। এনসিপি তারা নতুন দল, এখন তাদের দল রেজিস্ট্রেশন, তার দল হয়নি, তার নিবন্ধিত হয়নি। তারা তাদের কিছু প্রার্থী তারা আঞ্চলিকভাবে তাদের পজিশন ভালো আছে, তারা সেখানে চালাতে পারে, তাদের দূর দেওয়ার কিছু নেই। এবং তারা যদি নির্বাচন পিছিয়ে দিতে চায় সেটাও আমি দোষে বলবো না, এই কারণে তাদের নতুন দল, তো তাদের সময় লাগতেই পারে, চাইতেই পারে। তো জামাত ইসলাম তার নতুন দল না, তাহলে তারা আবার এই করতেছে কেন করতেছে তাকে আমি বলবো না? বলবো এখন তো ক্ষমতায় আছে, তো জামাত ইসলাম ক্ষমতা আছে না, কতগুলো জায়গায় তার দখলে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে তার তো মজাই আছে। এনসিপি ছেলেরা আন্দোলন করছে, একসময় আপনারা বলেন জামাত ইসলাম ক্ষমতায়, আবার কখনো বলেন যে এনসিপি ক্ষমতায়, এনসিপি প্রতি সরকার। এনসিপি তো থাকতেই পারে। আচ্ছা, এনসিপি আন্দোলন করেছিল, এনসিপির ছেলেরা, আমরা 90 সালে যখন আমরা আন্দোলনের পরে আমরা ব্যাপকভাবে কিছু আমরা আন্দোলন করে শেষ করে আমরা চলে গেছি, আমরা কোনো ক্ষমতার কাছাকাছি আমরা যাইনি। ওটা সমীহ করে, আমরা ফোন টোন করলে দু একটা ফোন করলে কথা শুনতো, ব্যাপক আকারে আমরা কি যেতাম না। জামাত ইসলাম যে ক্ষমতা এনজয় করতেছে, এই ক্ষমতা এনজয় করার মতো কি তাদের যৌক্তিকতা আছে? তাদের এমন পার্সেন্টেজ কি তাদের পক্ষে? 5-7% তাদের অতীতে এতবার নির্বাচন করেছে। বিএনপির সাথে হয় নির্বাচন না করলে 2-3টা সিটও তারা পায় না, বিএনপির সাথে নির্বাচন করে 15-16টা সিট তারা পায়। কিন্তু আজকে ক্ষমতা ভোগ করতেছে কি তারা অনেক বেশি, অনেক বেশি, এবং তারা কথাবার্তা বলতেছে অনেক বড় বড় কথাবার্তা, যেটা তাদের ভাগের হিস্সা যদি আমি ধরি, হিস্সা তারা মেলে না। আচ্ছা, তো এনসিপির কথাটা আমি পাচ্ছি, এনসিপিকে আমি আলোচনার মধ্যে আনতে চাচ্ছি না, দেখেন তারা নতুন, এখন তারা সামনের দিকে আগাবে। এদের ব্যাপারে বলি, এরা যে একটা ছেলেদের মধ্যে যে একটা অনুপ্রেরণা আছে বা একটা তাদের ভিতরে একটা, এরা সামনের দিকে আগাতে চায়। এক ঝাঁক তরুণেরা আরও 5 বছর, এই বছর না হোক 5 বছর পর, 5 বছর না হোক 10 বছর পর, এরা নিজেদের অবস্থাকে ধরে রাখতে পারে, সেটা ভালো করবে। এদেরকে কিন্তু নষ্ট করার তালে আছে কিন্তু কিছু লোক। আচ্ছা, ইতিমধ্যে ধরেন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উদ্দেশ্য, তার এপিএস, আমরা তো তাদের নিষেধাজ্ঞা দিই। আচ্ছা, যদি এই যে ইয়েতে, এটা একটু খারাপ, তো এটা আজকে এয়ারপোর্টে নিষেধাজ্ঞা দিয়ে দিল কাকে? যারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, তার বিনিময়ে যিনি উপদেষ্টা হলেন তার এপিএস। এটা একটা ধ্বংসকে দেয়া না? আচ্ছা, এইটাতে মানুষের ভিতরে নানান প্রশ্ন উঠতেছে। তো এবং দূর থেকে কিছু আমাদের যখন ওই কথা এখন বলতেছে না, একজন নেতা আমাদেরকে বলেছিল যে আমরা সাবধান বাণী, যে এমন কোনো কাজ করবা না তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে দিবে। তুমি মনে করতো রাস্তা মসৃণ, কিন্তু তোমার পিছনে কিন্তু লাগানো থাকবে। আজকে এই ছেলেদের মধ্যে অনেক ভালো ভালো ছেলে আছে, কিন্তু এদেরকেও কেউ কেউ কারো চলন বলন এবং বডি ল্যাঙ্গুয়েজ, এটা টোটাল এই জিনিসটা এদের কিন্তু ক্ষতি করছে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে জানতে চাইবো যে ওই যে প্রশ্ন করছিলাম যে আপনারা তো এর মধ্যে নির্বাচনী প্রচারণা মানে শুরু করে দিয়েছেন। না, আমাদের নির্বাচনী প্রচারণা আসলে শুরু হয়েছে এমন না। আমাদের গত রমজানের ঈদে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রামে গঞ্জে গিয়েছে তাদের শস্য বাড়িতে, সেখানে তারা তাদের এলাকায় তাদের গ্রামবাসীদের নিয়ে
তারপর আরও যারা আন্দোলন করেছিলেন তাদের সাথে রিকানেক্ট করেছিলাম, কিছু কিছু শোডাউনে মনে হয়েছে তারা আসন কেন্দ্রিক রাজনীতি করছেন। তো স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তারা আগামী দিন সংসদ নির্বাচনে আগ্রহী হবেন, কিন্তু এটা দল থেকে আসলে তেমন কোনো আপনার নির্দেশনা ছিল না, এখনও নেই। একটা বিষয় প্রচার প্রচারণার ক্ষেত্রে বিএনপির সাথে উনি যেটা বললেন যে জামাত ইসলামী কিছু কিছু ক্ষেত্রে এনসিপি প্রচার চালাচ্ছেন। তো আমি হাবিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে উনি আসলে এনসিপির প্রতি সেইভাবে ইয়ে করেন না। আরেকটা বিষয় হলো যে উনি খুবই স্পষ্টভাবে বলেছেন এই সরকার তো আসলে এনসিপিরও সরকার না। এটা আসলে সত্য এবং উনি বাস্তব কথাটা উনি বলেছেন। মূলত বিএনপির ভিতরে একটা অনাস্থা আছে, একটা অবিশ্বাস আছে, একটা আশঙ্কা আছে। মনে হয় জামাতের ভিতরে এনসিপির ভিতরে সেটা নাই যে নির্বাচনের ব্যাপারে জামাত এনসিপি মনে করে নির্বাচন হবে। আচ্ছা, কিন্তু বিএনপির যে প্রচার একটা হলো তাদের মাঠ গুছানো, দ্বিতীয়ত হলো যে আপনার তাদের মধ্যে একটা অনাস্থা আছে কবে নির্বাচন হবে। আর একটা বিষয় হলো যে সাংগঠনিক অনেক বিষয় আছে, সেটা হাবিব ভাই ভালো বুঝবেন, আমার বলা ঠিক হবে না। তারপরও এখানে যদি এখনোই বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করে স্বাভাবিকভাবে একটা ঘটনা ঘটতে পারে, তাদের সাংগঠনিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটতে পারে। তো সেটা মনে হয় আপনার বিএনপি একটি বড় দল হিসেবে তারা বুঝে এবং তারা সেইভাবেই আচরণ করছে। তবে আপনি যদি নির্বাচন কিংবা এই কেন্দ্রিক যে আলাপ আলোচনা হচ্ছে, আমরা একটা জায়গায় যেই ভাই প্রশ্ন করেছিলেন নোয়াখালী থেকে, তো নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনায় রেটরিকে তর্কে আমরা এই যে বিভিন্ন শোতে যে সময় দিচ্ছি, নতুন কিছু কিন্তু উঠে আসছে না। বড়জোর কেউ বলছে এটা হবে, কেউ বলছে ওইটা হবে, প্রতিদিনই একই রিসোর্স একই ধরনের টপিক। কিন্তু আমরা কিন্তু এই সময়টাকে সত্যিকার অর্থে পারতাম যে আরও কিছু যেই বিষয়গুলো যেমন একমত হচ্ছে না, কিছু কিছু জায়গায় আমাদের তো আলোচনা হচ্ছে, বাট আরও গভীরে আলোচনা হতে পারতো। আমাদের হসপিটালগুলো কেন আসলে এই অবস্থায় আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন ভালো গ্রাজুয়েট তৈরি করতে পারছে না, আমাদের প্রাইমারি শিক্ষা কিংবা আমাদের যে টারশিয়ারি এডুকেশন আছে সবগুলো নেই। আমরা কিন্তু এই সময় আলাপ আলোচনা করতে পারতাম, কিন্তু এবং সেই নির্বাচন কেন্দ্রিক আহতরা কেন বিষ খাচ্ছে এটা নিয়েও তো একটা আহত অবশ্যই আমি এটা স্পষ্টভাবে বলবো যে এখানে রিজভি ভাই গিয়েছিলেন আহতদের দেখতে, আপনারা দেখেছেন যে ইভেন এনসিপির নেতৃবৃন্দ সেখানে আমার মনে হয় ওই সময় যাওয়ার সাহসও পান নাই যে তাদের অবস্থা কি হবে, কারণ তারা মনে করে যে আমরা একসাথে আন্দোলন করেছি, তোমরা রাজনীতি করছো আর আমরা এখানে হসপিটালে কাতরাচ্ছি, এটা তো হতে পারে না। এটা শতভাগ সত্য। কেউ যদি এই ব্যাপারে সংবেদনশীল না থাকে আমি মনে করবো যে প্লিজ আপনারা রাজনীতির মাঠে থাকেন না, কারণ রাজনীতি জনগণের জন্য। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আসলে চোখ হারিয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের যে যাতনায়, এটা আপনি 10 বার ক্ষমতায় আনার পর সেই পরিবারকে তার সন্তান ফিরে দিতে পারবেন না, সেই সন্তানকে তার বাবাকে ফিরে দিতে পারবেন না। সেই অবস্থায় আমাদের সত্যিকার অর্থে আমরা দেখেছি আমাদের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সংবেদনহীন এবং এই জিনিসটাকে এক সাইড লাইনে ফেলে দিয়েছেন। আমি মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার এসেছে, এই সরকারের শহীদদের জন্য, শহীদের পরিবারের জন্য, আহতদের জন্য করার যে লেজিটিমেসি, এবং তারা যদি তাদেরকে মানে বিশেষ করে অনেকে অঙ্গহানি ঘটেছে, সারা জীবন আর কিছুই করতে পারবেন না, এবং সে যখন রাষ্ট্রের কাছ থেকে মিনিমাম সুচিকিৎসা পাবে না, ভবিষ্যতে আমাদের সন্তানরা যখন বাংলাদেশকে আবার কোনো আপনার অপশক্তি এসে কুক্ষিগত করবে, তখন কিন্তু আর কেউ আগে আসবে না, বলবে যে না এই রাষ্ট্র আসলে তার যেই মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা সেশনসি বলছি, তার যে যোদ্ধা যারা আসলে রাষ্ট্রের একটা কজের জন্য কাজ করে, তাদের দেখভাল করে না, এদেশের রাজনীতিবিদরা তাদেরকে মনে রাখে না, সেই ধারা কিন্তু এখানে তৈরি হতে পারে। এই জায়গাটা আমরা বলবো যে যেহেতু আপনি এই প্রসঙ্গটা নিয়ে আসছেন, এখনো সময় আছে। আমরা এই সরকার থাকা অবস্থায় আমরা বলবো যে বিচার তো করবেনই, কিন্তু বিচার শুধুমাত্র ওই কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, রায় দিলেন, সেটাই বিচার না। যে মানুষ তার অঙ্গহানি ঘটেছে, তার আপনার চোখ হারিয়েছে, যে শহীদ পরিবার এখনো আপনার অভাবের তাড়নায় কিংবা তারা তো স্বাভাবিকভাবে একটা বেটার বাংলাদেশের জন্য রাস্তা নেমেছিল, এখন বেটার বাংলাদেশের জন্য রাস্তা নেমে আমরা এখনো আশা নিয়ে বেঁচে আছি, কিন্তু যে মানুষটা চলে গিয়েছে তার পরিবারের জন্য তো আর কেউ আশা দেখানোর কেউ নাই। ওই পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। এখানে আমরা অনেক জায়গায় বলছি কোটা কিংবা আদার্স, এই জায়গায় আমি শতভাগ বলবো যে এই ইমিডিয়েট রেসপন্সটা এটা কোনো কোটার অন্তর্ভুক্ত না। কোটা 53 বছর আগে মুক্তিযুদ্ধ ঘটেছে, সেই মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের জেনারেশন অলরেডি শেষ পর্যায়ে আছে, তাদের সন্তান নাই, তাদের পরবর্তীতে আমরা সন্তান নাই বলতে আমরা বলছি এলিজিবল না, তাদের নাতি নাতনি, এবং এইভাবে দলের আপনার কোটার মাধ্যমে যেভাবে রাজনীতি হয়েছিল সেটার সাথে আপনি জলজান্ত যে মানুষটা হসপিটালে কাতরাচ্ছে সেটার সাথে মিলাবেন, সেই ধরনের আসলে রাজনীতি আসলে যদি আমরা এখনো করি, তাহলে আমরা বলবো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে, গণঅভ্যুত্থান থেকে আমরা অনেক দূরে আছি এবং আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমরা এইভাবে
কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো। হাবিবুর রহমান, হাবিব, আপনি কি এই আহতদের নিয়ে ছোট্ট করে কোনো মন্তব্য করবেন কিনা? আহতদের নিয়ে আমি আজকে না, প্রথম থেকে বলে আসছি, কোনো রকমের হিসাব নিকার দরকার নেই। এদের চিকিৎসা দিতে হবে দেশে এবং দেশের বাইরে, এবং যারা শহীদ হয়েছে এই শহীদের তালিকা তৈরি করতে তো এত সময় লাগার কথা না। কিন্তু তারা যে আত্মহত্যা করার চেষ্টা করছে, এই দায় কি এখন সরকার না হচ্ছে রাজনৈতিক দলগুলো? এই দায়িত্ব না, এই দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার কিন্তু, আমি বলি যে ফ্যাসিস্ট সরকার গুলি করে হত্যা করেছে, সে যেমন হত্যাকারী। আর 10 মাস পর যদি একটা ছেলে মারা যায় বিনা চিকিৎসায়, এই দায় সরকারকে নিতে হবে, এই হত্যার দায় সরকারকে নিতে হবে। এই যে মারা গেল, এই দায়িত্ব তারা যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আমি মনে করি এই সরকারকেও দাঁড়াতে হবে যারা এই এর সাথে জড়িত আছে। কিসের এত আপনার কি যে দেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লাখ লাখ লুটপাট হয়ে চলে গেছে, সে তো এই সামান্য কিছু ছেলেরা যারা, সবাই তো বিদেশে পাঠানো লাগবে না, এই দেশে চিকিৎসা কি করানো যায় না? আগ্রহ তো না, আগ্রহ থাকবে কেন? তাই এই যে যারা সরকার যারা আছে তারা তো আন্দোলন ছিল না, তারা তো রাজপথে যায়নি। এর মধ্যে তো প্রায় 15-16 জন আছে তার বিদেশই ছিল, যে কারণে তো আজকে এই অবস্থা। আমি আজকে দাবি করতেছি, আগেও দাবি করছি, প্রেস ক্লাবের সামনে আমি ব্যক্তিগত কিছু কিছু লোকজন এসেছে, তাদের সাথে প্রোগ্রাম করেছি, কেউ সময় দিতে 7 দিন পরে কিন্তু আমি আত্মহত্যা করবো যদি আমার চিকিৎসা না হয়। সরকার কানে যাচ্ছে না। আজকে বলতে চাই যে এর পরে একজন ছেলে যদি আত্মহত্যা করে বিনা চিকিৎসা, যদি এখন যদি মারা যায়, আমি বলবো যে চিকিৎসা সঠিক মতো না করার কারণে মারা যাচ্ছে। যদি উন্নত চিকিৎসা দেওয়া যেত, আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি বলি, 2009 সালে যখন মারাত্মক জন্ডিসে আক্রান্ত হয়েছিলাম, আমার মৃত্যু অনিবার্য ছিল, আমার ডেট আগামীকাল পরশু দিন আমি মরে যাব। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা বিরোধী দল আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল। আমাকে উনি, আমার চিকিৎসা টাকা নাই, ছিল না, এখনও নাই, উনি আমাকে পাঠিয়েছিলেন বলেই, সিঙ্গাপুরে গিয়েছিলাম বলেই, আল্লাহ আমাকে হাত রেখেছে বলেই এর চিকিৎসা নিতে পেরেছিলাম। এই যে ছেলেগুলি মারা যাচ্ছে বা এই যে বিভিন্ন ইয়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় ইয়ে আছে, এই সরকার চিকিৎসা ঠিক মতো দেয়, তাহলে তো এই অবস্থা না। অনেকের চোখ হয়তো ভালো হতে পারতো, অনেকের একটা হাতে কেটে নাও ফেলতে হতো, একটা পা হাতে কেটে নাও ফেলতে হতে পারতো। এই জন্য টোটালি এই অবহেলার জন্য অবশ্যই সরকারকে দায়ী নিতে হবে। এবং আমি এখনও মনে করি এখানে উজাড় করে দিতে হবে, উজাড় করে দিতে হবে। এখানে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে, যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলি যেন কষ্ট না পায়, না খেয়ে রাস্তায় রাস্তায় মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তার ঘুরে বেড়াতে না হয়। আমি সেই দাবি আমি কঠিনভাবে করছি। আজকের পর থেকে বলতে চাই, সরকারের টনক জন্য নড়ে। এরপরে তাকে আমি বলছি, এরপর একটা ছেলে মারা গেলে তার জন্য মিছিল হবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কেন আমার ভাই মারা গেল এতদিন পরে, কেন শহীদদের খাতা লম্বা হলো? আমরা শেষ পর চলে এসে আমি আলাউদ্দিন মোহাম্মদ একটু অন্য বিষয় নিয়ে কথা বলে, যেটা নিয়ে প্রথমে শুরু করেছিলাম। হঠাৎ করে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নানা ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে, উত্তাল অবস্থা। বিশেষ সচিবালয় যদি বলি, সচিবালয় গত 4 দিন ধরে বিক্ষোভ হচ্ছে। এবং আপনি যদি বলে, আপনাদের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি একটি বিবৃতি দিয়েছেন এই সচিবালয়ে যে বিক্ষোভ চলছে। তিনি বলছেন যে সংস্কারে বাধা দিয়ে কর্মকর্তা কর্মচারীরা সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আজকেও সচিবালয়ের সামনে আমরা দেখতাম যে জুলাই অভ্যুত্থানের জনতা, ছাত্র জনতার নাম দিয়ে একটা সংগঠন, তারা বিক্ষোভ করেছে, এই যারা এর বিরুদ্ধে মিছিল করছে বা সমাবেশ করছে। সব কিছু মিলে আসলে এই যে হঠাৎ করে সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় এই জায়গায় যে আমরা বিক্ষোভ দেখছি, আপনি কি এটার মধ্যে কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন কিনা? আমরা যে বিক্ষোভটা দেখছি আসলে এটার মধ্যে শুধু রাজনীতি না, আমরা বারবার বলছি যে এখানে রাজনৈতিক ফ্যাসিজম কিছুটা পতন হয়েছে। রাজনৈতিক ফ্যাসিস্ট যারা ছিল তারা এখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিজমের আতুরঘর, ফ্যাসিজমের যারা জন্ম দিয়েছে, বিশেষ করে 14-এর নির্বাচন, 18-এর বিনা ভোটের রাতের নির্বাচন, এটা তো রাজনীতিবিদরা না। তারা এখানে প্রশাসনের কোন ব্যক্তিটা আপনার বাইরে চলে গিয়েছে বলেন? তারা বহাল তবিয়তে এখানে চাকরি করছেন। মূলত আমরা এই বিষয়ে বলতে চাই যে অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষ গণক্ষমতা উপভোগ করবে এবং জনগণের ইচ্ছার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা অভ্যুত্থানের 9 মাস পরেও এসে দেখতে পাচ্ছি জনগণের ইচ্ছা তো দূরের কথা, এখানে আমাদের ইচ্ছার কারণে, অনিচ্ছার কারণে এখানে বেসিক কিছু সংস্কারও বাস্তবায়ন করা যাচ্ছে না। প্রথমত আপনি যদি দেখেন জনপ্রশাসন সংস্কার,
সেক্ষেত্রে শুধুমাত্র একটি প্রস্তাব এসেছিল যে ডেপুটি সেক্রেটারি 50% অ্যাডমিন ক্যাডারের থাকবে, বাকি 50% অন্যান্য ক্যাডার থেকে আসবে। এবং কিসের জন্য? আমরা এখন দেখি অ্যাডমিন ক্যাডার হলো অন্যান্য ক্যাডারগুলোর রাজা, তারা অন্যান্য ক্যাডারগুলোকে নিয়ন্ত্রণ করে। ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো খাতেই দেখবেন যে অ্যাডমিন ক্যাডারের লোকেরাই তারা বলে যারা মাঠ পর্যায়ে ট্রেন্ড, হ্যাঁ, তারা ব্যাটার নিয়ন্ত্রণ করতে পারে অথবা ম্যানেজ করতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে এই জনপ্রশাসন সংস্কারে শুধুমাত্র এটা 50% নামে আসার কথা ছিল, যে তুমি 50% তোমার অ্যাডমিন থেকে যাবে, বাকি 50% পুরো সবগুলো ক্যাডার থেকে আসবে। তারা কিন্তু সেটা মেনে নেয়নি এবং আপনারা দেখেছেন তখনও কিন্তু একটা স্টেলমেট হয়েছিল। তারপর আমরা এখন দেখি বর্তমানে যে আইনটা হয়েছে, এই আইনটা কিন্তু নতুন না। 1979 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অধ্যাদেশ দিয়েছিলেন। সেই অধ্যাদেশ 2018 সাল পর্যন্ত বহাল ছিল। 2018 সালে সেই অধ্যাদেশ পরিবর্তন করে সরকারি চাকরি বিধিতে সংশোধনী আনা হয়। আপনি যদি 18 সালটা একটু মিলিয়ে নেন, 18 সালে নিশিরাতের নির্বাচনের পর প্রশাসনকে, আমলাতন্ত্রকে আরও অধিক সুবিধা দিতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, তারা এখানে তাদের আপনার গণতান্ত্রিক রাজনৈতিক সব অধিকার নিশ্চিত করা হয়েছে 18 সালের আইনের মাধ্যমে। 2025 সালে যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ কিন্তু নতুন করে না, এটা মূলত 79 সালের অধ্যাদেশে ফিরে যাওয়া। আমি শুধু একটা কথাই বলবো যে এখনও যারা এই অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনাদের জায়গায় হয়তো মনে করতে পারেন আপনারা যৌক্তিক, বাট আপনারা মাথায় রাখতে হবে যে আপনারা এই প্রজাতন্ত্রের সেবক, এই প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি প্রজাতন্ত্র আপনাকে যেভাবে চালাবে আপনি সেভাবে চলতে হবে। আপনি প্রজাতন্ত্রকে কুক্ষিগত করে এখানকার রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের মধ্যে বিভেদকে কাজে লাগিয়ে নিজেরা রাষ্ট্রকে জিম্মি করে রাখবেন, এই ধরনের ব্যবস্থা ছাত্র জনতা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে তরুণ প্রজন্ম, তারা হতে দিবে না। তাই আমরা বলবো যে এটা শুধু এনসিপির না, এটা মূলত জুলাই গণ অভ্যুত্থানকারী নেতৃত্ব দানকারী ছাত্র জনতার, যেখানে বিএনপি আছে, জামাত ইসলামী আছে, অন্যান্য দলগুলো আছে, সাথে এনসিপিও আছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। সময় শেষ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।